बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमादुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद বাংলাদেশ সমিতি পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক, বাংলাদেশ সমিতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি এবং মহানগর শাখার সম্মানিত সভাপতি, জেলা শাখার উপদেষ্টা শ্রদ্ধাভাজন ডাক্তার মৃদুল কান্তি দেব মহোদয়, উপস্থিত এতক্ষণ ধরে আপনাদের থেকে এত সুন্দর চমৎকার তথ্যভিত্তিক সারগর্ভ মনোরঞ্জন ভিত্তিক যে বক্তব্য রেখেছেন জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট হোমিও চিকিৎসক, উদীয়মান গবেষক ডক্টর এস.এম. রবিউল হোসেন, উপস্থিত জেলা শাখার সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডাক্তার পি.সি. সাহা মহোদয় এবং আজকের সঞ্চালক আমাদের সকলের প্রিয় বান্ধব ব্যক্তিত্ব আইসিটি বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি নাথ এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাস্পদ মোহাম্মদ মোর্শেদ হোসেন, শহীদ মোর্শেদ হোসেন, ডাক্তার ওমর ফারুক, ডাক্তার সাজেদুল্লাহ, ডাক্তার শিবরা মহাজন, মীর শারমিন আক্তার সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ ধরে আপনারা অনেক সুন্দর বক্তব্য শুনেছেন। এই বক্তব্যের প্রধান উৎস সালমান, যিনি এই প্রবন্ধটি উপস্থাপন করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি অসংখ্য সংগঠনের সাথে জড়িত থেকে সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে আত্মপীড়িত রুগ্ন মানুষের সেবায় নিজেকে সমাজের বিভিন্ন সেক্টরে আঞ্জাম দিয়ে আসছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ওনার সহধর্মিনী সহ ওনাদের পরিবারকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ওনারা অত্যন্ত কষ্ট করে সুদূর ফটিকছড়ি থেকে এখানে এসে আমাদেরকে প্রবন্ধ উপস্থাপন করেছেন। শুধুমাত্র একটিবার বলাতে উনি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই প্রবন্ধটি সংকলন করার চেষ্টা করেছেন, প্রবন্ধ একবার সংকলন করেছেন, কম্পিউটারের যে কোনো একটা ডিভাইসের কারণে এটা নষ্ট হয়ে গেছে, আবার সংকলন করে নতুন করে তৈরি করা অনেক কষ্টের ব্যাপার। এরপরও তিনি পিছপা হন নাই, এই জন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে এবং চিকিৎসা জীবনের মধ্যে, পারিবারিক সবকিছুর মধ্যে শান্তি দান করুন, উন্নতি দান করুন, আমিন। আজকের আলোচ্য বিষয় সালবার। সালবারের উপর অনেক আলোচনা হয়েছে। এর আগে আমি আরেকটা আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, যারা বন্যায় আত্মপীড়িত মানুষের জন্য, বন্যার্থ মানুষের জন্য আপনারা যে হাত প্রসারিত করেছেন, প্রায় 2500-এর কাছাকাছি টাকা উঠেছে। আমরা সকলে ইনশাআল্লাহ আরো দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের লিস্ট এখানে রেখেছি, সেই লিস্ট আমি সাথে পারলে ওখানে দিয়ে দেবো। সেজন্য আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আপনারা যে পার্টিসিপেট করেছেন, এই জন্য আপনাদেরকে আমি জেলা শাখার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা নাস্তা পরিবেশন করবেন চুপে চুপে করেন, এবং আমি বিশেষ করে নবীনদের জন্য কিছু কথা বলার চেষ্টা করি সংক্ষেপে, বেশি কথা না। আমার রবিউল ভাই কিন্তু
অনেক সুন্দর কথা এই সালফারের উপর বলে বেড়েছেন, এখানে আমাদের আর বলার কিছু নাই। তারপরেও বলার জন্যই বলা, চর্বিত শ্রবণের মধ্যেই আমাদের শিক্ষা। আমি কিন্তু কিছু কথা বলবো, এই সালফার শব্দটা, সালফারের যে শব্দ, সেই সালফারের শব্দটা দিয়ে আমরা শব্দটা থেকে আমরা সালফারকে সহজে চিনতে পারবো। যেমন সালফারের এস, প্রথমে এসটা কি? এস্টোসুলজার, রোগী ঘাড় কুচু করে হাঁটে, ঘাড় কুচু করে চলাফেরা করে। এরপর অবনত মস্তকেতে চলাফেরা করার চেষ্টা করে। এরপর ইউ দিয়ে আনকমন একটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে রোগীর গরম অসহ্য, গরমে অসহ্য, কিন্তু গোসল করতে অনীহা প্রকাশ করে। ওই যে বৈপরীত্য একটা কথা আসছে না, এই বৈপরীত্য কথাটা এটাও একটা বৈপরীত্য কথা। গোসল করতে প্রচন্ড গরম, কিন্তু সে গোসল করতে চায় না। এর কারণ আছে, সে গোসল করলে অসুস্থ হয়ে যায়। যেমন একজন বক্তা বলেছেন চুল কাটতে চায় না, চুল কাটতে না চাওয়ার পিছনে ওইটা একটা কারণ। চুল কাটলে তাকে গোসল করতে হবে, হ্যাঁ। এবং অনেক সময় অনেক নাবিক চুল কাটার সময় মাথায় পানি দেয়, এটা তার অস্বস্তিকর লাগে, সেজন্য সে চুল কাটতে চায় না। এরপর এল দিয়ে লিডিং বার্নার, এটা আমরা প্রথম শ্রেণীর একটা গরম কাতর মেডিসিন হিসাবে আমরা পাই। যেখানে গরম কাতর থাকবে সেখানে আবার জ্বালাও থাকবে, রোগীর মধ্যে জ্বালাও কাজ করবে এবং সেখানে গরম কাতর হবে। তো গরম একসাথে, যেখানে জ্বালা সেখানে ফুলার সেখানে গরম, গরম কাতরতা আমাদের এফিসিয়েন্ট আছে। তো ওই দিকটা খেয়াল করে আমাদেরকে ওষুধকে পৃথক করে ফেলতে হবে অন্যান্য লক্ষণগুলো দেখে। এলটা বললাম কি? ফিলোসফিক্যাল ম্যানিয়া, দার্শনিক উন্মাদ, তার মধ্যে দার্শনিক চিন্তা ভাবনা কাজ করবে। এরপরে এইস এর মধ্যে হাঙ্গ্রি এট 11 AM, দিনের 11টার দিকে তার মধ্যে একটা পাকস্থলী খালি হয়ে যায়, ক্ষুধার্ততা এসে যায়। তাহলে দিনের 11টায় খিদা আসা, আমাদের আর একটা মেডিসিন আছে, এটা জিনকামের মধ্যেও আছে। তাইলে অন্যান্য লক্ষণগুলো যদি মিলে, তাহলে আমরা এই 11টাকেও কি করব? কাউন্ট করব। এরপর আসেন ইউ, আপার পার্ট হট, লোয়ার পার্ট কোল্ড। উপরের অংশ, উপরের অংশটা তার কি? গরম, নিচের অংশটা ঠান্ডা। মাথার তালু প্রচন্ড গরম, আবার কিন্তু পায়ের তলা ঠান্ডা। তাইলে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর রাশ অফ ব্লাড টু হেড, মস্তিষ্কে রক্ত, মস্তিষ্কে রক্তের উচ্ছ্বাস, মাথায় রক্ত জমা এবং যার কারণে প্রচন্ড মাথা গরম হয়ে যাওয়া। এই ক্ষেত্রেও আমরা যদি আরো অন্যান্য লক্ষণগুলো মিলে, সেক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারবো। আরেকটা আছে কমপ্লেন রিলিফার, নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের পর পর, নির্দিষ্ট সময় পর পর কি আসে? রোগটা বারবার ঘুরে ঘুরে আসে। বিশেষ করে এটা ক্রনিক রোগ নয়, এটা অ্যাকুইট রোগের ক্ষেত্রে বলা হয়েছে। এরপর আসছে কি? ডিসচার্জ, স্রাব, সকল স্রাব তার দুর্গন্ধ। এই যে স্রাব, দুর্গন্ধ এবং ইচ্ছা অনিচ্ছার মধ্যে আমরা দেখতে পাই জাল, মিষ্টি, টক মাংস সে পছন্দ করে না। তাইলে আমাদের সাজেদ একটা সুন্দর কথা বলেছেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভা বের হয়, সেই লাভা আমাদের সালফার, এটাকে আমরা বাংলায় গন্ধক বলি। এই গন্ধক, এই গন্ধকের যে গন্ধক সালফার, এই সালফারের প্রবন্ধ দিতে গিয়ে
আমার এই পরিষদে আপনাদেরকে আজকে সালভারের কথা বলতে গিয়ে বলি, সর্বপ্রথম আমি এই পরিষদে যখন আমি নবীন হিসাবে এসেছিলাম, সর্বপ্রথম আমাকে সালভারটা প্রবন্ধ হিসাবে দিয়েছিলেন। তখন আমাদের কাজী ইউসুফ সাহেবের বাসায় ওখানে সেমিনার হইতো। আমার ওই সেমিনারে, সালভারের সেমিনারে যিনি আমাকে কষায়ের মতো কেটেছেন, কষায়ের মতো করে কেটে কেটে আমার এই সালভারকে সূত্রধার দিকে নিয়ে গিয়েছিলেন, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মৃদুল কান্তি দেব। আমাকে ছাড় দেন নাই। যদি তিনি ওই দিন ছাড় দিতেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারতাম না। উনি আমাকে এমন ভাবে প্রত্যেকটা বানানের দিকে তিনি খেয়াল করেছেন, বাক্যের দিকে খেয়াল করেছেন, কথাগুলো সংযোজনের ক্ষেত্রে মেডিসিন যে আপনি যে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার সময় কোন কথাটি কোনটার আগে লিখবেন, সে লেখাটিও তিনি আমাকে ওই দিন সংশোধন করে দিয়েছিলেন। আজকের এই দিনে এসে দীর্ঘ 20 বছর পরে এসে আপনাকে সেলিউট জানাই ওই দিনের জন্য। তাইলে আমি যে আজকে সালভারের কথা বললাম, একটা শব্দের কথা বললাম না, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখবো? আমরা নাম দিচ্ছি উচ্চতর প্রশিক্ষণ ক্লাস। আমাদেরকে প্রত্যেকটি কথা বলার সময় অবশ্য হুঁশিয়ার করে কথা বলতে হবে, এবং বানান লেখার ক্ষেত্রে রোগীর সামনে অবশ্যই শুদ্ধ বানান লেখার চেষ্টা করব। রোগীর নাম লেখার সময় অবশ্যই শুদ্ধভাবে রোগীর নামটা প্রয়োজনে জিজ্ঞেস করেন, কোন শব্দ দিয়ে আপনি লিখেন, কোন শব্দ দিয়ে আপনি লেখাটা শুরু করেন, না আপনার নামটা প্রয়োজন আপনি রোগীর কাছ থেকে জিজ্ঞেস করে লেখেন, অসুবিধা নাই। এটাতে সে মাইন্ড করবে না, কিন্তু আপনি বানান ভুল করলে সে মাইন্ড করবে। সেখানে আপনার মধ্যে আপনার কাছ থেকে তার মন অটোমেটিক হয়ে যাবে। তাইলে তার রোগীর নামটা শুদ্ধভাবে আমাদের লিখতে হবে, এবং কাউকে প্রেসক্রিপশন দিচ্ছেন আপনি, বাংলায় লিখলেও শুদ্ধ বানানে লিখতে হবে, ইংরেজিতে লিখলেও অবশ্যই শুদ্ধ বানানে আপনাকে ওষুধটা প্রেসক্রিপশনের মধ্যে লিখতে হবে, আর না হলে আপনাকে আন্ডার এস্টিমেট করবে। সুতরাং আজকের এই উচ্চতর প্রশিক্ষণ ক্লাসে যারা নবীন, আপনাদের জন্য মেসেজ হচ্ছে রোগীর নাম অবশ্যই শুদ্ধভাবে লেখার চেষ্টা করবেন, এবং ওষুধের নাম অবশ্যই বানান যেন শুদ্ধ হয়, এটাতে যেন কার্পণ্য না করেন। তাইলে আমার রবিউল ভাই তো অনেকগুলো কথা বলেছেন। মিষ্টি পছন্দ, মিষ্টি পছন্দ, কিন্তু তা সে সহ্য করতে পারে না। আমাদের অনেকগুলো মেডিসিনের মধ্যে সালভার একটি অন্যতম মেডিসিন। এখানে আর্জেন্টাম নাইট্রিকামও আছে। মিষ্টি এবং লবণ পছন্দ, আর্জেন্টাম নাইট্রিকাম। মিষ্টি ও টক একই সময়ে খেতে চায় সালভার, মিষ্টি এবং টক একই সাথে খেতে চায়। এটা একটা আনকমন পিকুলিয়ার লক্ষণ। তৈলাক্ত খাবার খেতে চায়, কিন্তু যা খাইলে তার বৃদ্ধি ঘটে, এটাও একটা সালফারের লক্ষণ। দুধ খাওয়ার কুফলে যদি কোনো রোগ হয়, সেই ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারবো। লৌহ গঠিত ওষুধ খাওয়ার কুফলে যদি কোনো রোগ হয়, প্লিজ, লৌহ গঠিত ওষুধ, আমাদের বিভিন্ন মেডিসিন খাওয়াচ্ছে না, আয়রন ট্যাবলেট খাওয়াচ্ছে না, এই লৌহ গঠিত ওষুধ খাওয়ার ফলে যদি কোন রোগ হয়, ডাক্তার এলেন বলতেছেন, সেক্ষেত্রে আমরা কুফলে সালফার ব্যবহার করতে পারবো। এরপরে সকল প্রকার ওষুধের কুফলে ডাক্তার গরিব বলতেছেন, সকল প্রকার, এটা এলোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, আয়ুর্বেদিক হোক, আমাদের হোমিওপ্যাথির নাম দিয়ে যে সমস্ত প্যাটেন্ট টনিক মলম একসাথে দেওয়া হচ্ছে, এবং একটা সকালবেলা, একটা দুপুরবেলা, একটা বিকেলবেলা অর্গাননের বিরোধী একসাথে 16-17টা মেডিসিন যে প্রেসক্রাইব করে হোমিওপ্যাথি ডাক্তাররা এখন দিচ্ছে, এই হ্যানিম্যান বলতেছেন, অর্গানন স্পষ্ট করে দেওয়া আছে যে মায়াজম গঠিত রোগের চাইতে, প্রকৃতিগত রোগের চাইতে ওষুধজ যে রোগগুলো সৃষ্টি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, সবচাইতে কঠিন চিকিৎসা আরোগ্য করা হচ্ছে এই রোগগুলো। ওষুধজ রোগের ওষুধজ কারণে যে সমস্ত রোগগুলো হচ্ছে, এগুলো আরোগ্য করা, এগুলো চিকিৎসা দেওয়া যেমন কঠিন, আরোগ্য করা কঠিন। সেই জন্য হ্যানিম্যান এক জায়গায় বলেছেন এগুলো অসাধ্য ব্যাধিতে পরিণত হয়, এগুলো অসাধ্য ব্যাধি। সেই জন্য এলোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, সেক্ষেত্রে রোগের ওষুধজনিত কুফলে যদি আমাদের কোনো রোগের, নতুন কোনো রোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারবো।
সালফার ও জিঙ্ক গঠিত ওষুধের ছাপা পড়া রোগে আমরা সরিনাম ব্যবহার করতে পারি। তারপরে বসন্তের পরবর্তী কুফলে আমরা সালফার ব্যবহার করতে পারি। টিকা গ্রহণের কুফলের লক্ষণেও আমরা সালফার ব্যবহার করতে পারি। জ্বরের পর শিশুদের যদি পোলিও স্টোমাইলাইটিস যদি হয়ে থাকে তখন আমরা সালফার ব্যবহার করতে পারি। ডিপথেরিয়ার পরেও যদি আমরা এই ডিপথেরিয়ায় অ্যান্টিটক্সিন যদি গ্রহণের পরে যদি কোনো কুফল দেখা যায় সেক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারবো। আবার দীর্ঘদিন গায়ে জ্বর, আপনি ব্রায়োনিয়া দিচ্ছেন, বেলাডোনা দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। মনে করেন একটা রোগীকে বেলাডোনা দিলেন, বেলাডোনার পরে ক্যালকেরিয়া কার্ড দিলেন, ক্যালকেরিয়া কার্ডের পর কি দিবেন? সালফার দেওয়া যাবে না? কেন দেব না? আমরা আমাদের একটা চেন আছে না, লাইকো সালফার ক্যালকেরিয়া, তাইলে ক্যালকেরিয়া কার্ডে কি সালফার দিতে পারবে না? লাইকো সালফার ক্যালকেরিয়া, তাহলে ক্যালকেরিয়ার পরে আপনি লাইকো দিতে হবে, সুতরাং সালফার দেওয়া যাবে না। কিন্তু ব্রায়োনিয়ার পরে যদি ব্রায়োনিয়া দেওয়ার পরে যদি কোনো রোগীর গায়ে জ্বর না পড়ে সেই ক্ষেত্রে আমরা সালফার দিলে অনেক ক্ষেত্রে রোগীর তাড়াতাড়ি জ্বরটা কি হয়ে যায়, সেরে যায়। নিউমোনিয়ার পর যদি জটিল সমস্যা দেখা যায়, ডাক্তার ক্যান বলেন, সেই ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারি। চর্মরোগ চাপা দিলে সেটার কুফলেও আমরা সালফার ব্যবহার করতে পারি। এই চর্মরোগ চাপা দেওয়া একটা কথা বলি, আমার একটা রোগী একেবারে পা থেকে মাথা পর্যন্ত চর্মরোগ, গার্মেন্টস কর্মী, প্রচন্ড জ্বালা, চুলকাইতে রক্ত বের করে ফেলে, শুকনা রস বের হয় না। সালফারের অন্যতম একটা বৈশিষ্ট্য, রস বের হয় না, চুলকাইলে রক্ত বের হয়, সহজে রস বের হয় না। এই সালফার কিন্তু তার ঠান্ডা লাগলে আরাম লাগে, ঠান্ডা বাতাসে আরাম লাগে। এই ক্ষেত্রে কিন্তু গোসল করার পরে তার প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে। দেখেন, গোসলের পরে গা চুলকায়, সালফারের একটি অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলো মিলিয়ে আমি তাকে সালফার দিয়েছিলাম। সালফারের পর পরবর্তীতে আমি তাকে কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে সরিনামের লক্ষণ ছিল, সরিনাম দিয়েছি, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে ভালো হতে হতে এক পর্যায়ে দেখা গেছে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, কিন্তু ওষুধ চলতেছে। ওষুধ চলা অবস্থায় স্যার আবার দেখা গেছে কমপ্লিট আবার আগের মতো করে বের হয়ে গেছে। দেখেন, এখানে একটা অভিজ্ঞতা অনেক, আমি গতকালকে ক্লাস আমার কলেজেও অভিজ্ঞতা শব্দটি নিয়ে আমি বরাবর একটা ঘন্টা আমি বক্তব্য রেখেছি, ক্লাস নিয়েছি, শুধু অভিজ্ঞতা শব্দ। হ্যানিম্যান এই অভিজ্ঞতা শব্দটি অর্গানের মধ্যে অভিজ্ঞতা শব্দটি দিয়ে দুটো মিস্টেক লিখেছেন, শুধু অভিজ্ঞতা শব্দটি দিয়ে, রং অভিজ্ঞতা এবং শুদ্ধ পিওর অভিজ্ঞতা। এই যখন আমি সালফার চলা অবস্থায় রোগী ভালো হয়ে গেল, আবার দেখা গেল আমি ওষুধ স্টপ করে দিয়েছি। ওষুধ আল্লাহর রহমতে স্টপ করে দেওয়ার পর আমার রোগী এটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এর কারণ কি তাই বলেন তো? এর কারণ কি? না না, অ্যাগ্রাভেশন নয়, অর্থাৎ যে রোগের জন্য সে এসেছিল ওষুধ প্রয়োগের পর সেটা ভালো হয়ে গেছে, আবার যখন ওষুধ চলা অবস্থা আছে, যদি ওষুধ না চলতো তাহলে একটা কথা ছিল, ওষুধ চলন্ত অবস্থা আছে, রোগ যখন আবার পুনরায় দেখা গেল, তার মানে কি আমি আর খাবো না, আমি অনেক খাইছি, আমি পানি খাইতে খাইতে যেমন পানি বমি করে দেয়, রোগ আবার যখন দেখা গেছে তখন আমি ওষুধ বন্ধ করে দিলাম। ওষুধ বন্ধ করে দেওয়ার সাথে সাথে রোগী কি হয়ে গেল? তার মানে কি হ্যানিম্যান বলতেছেন, যদি যে রোগের জন্য এসেছে সেই রোগ যদি ওষুধ চলা অবস্থায় ভালো হয়ে গেছে এবং ওষুধ যদি চলন্ত অবস্থায় তাকে রোগ যদি আবার দেখা যায়, যে জন্য এসেছিল সেটা যদি আবার পুনরায় প্রকাশ পায়, তাহলে মনে করবেন আপনার ওষুধ আর লাগবে না, রোগী সুস্থ। ওষুধ বৃদ্ধি দুটা, একটা হচ্ছে আপনি যে রোগের জন্য ওষুধ দিয়েছেন সেটা যদি লক্ষণ সাদৃশ ওষুধ দেওয়ার পর যদি রোগ বেড়ে যায়, নতুন রোগ সৃষ্টি হয় নাই, নতুন রোগ আরেকটা আসে নাই, ওইটাই বেড়ে গেছে, আপনি 100% নিশ্চিত যে এটা লক্ষণ সদৃশ ওষুধ হয়েছে, কিন্তু
পাওয়ার বেশি হয়ে গেছে, ওষুধের কি হয়ে গেছে, পাওয়ার বেশি হয়ে গেছে। এমত অবস্থায় আপনাকে আর ওষুধ দেওয়া, আপনি আর ওষুধ প্রয়োগ করবেন না। আপনি ওষুধ বন্ধ রাখেন যতক্ষণ পর্যন্ত এই লক্ষণের মধ্যে কি আসে যায়, নমনীয়তা এসে যায়, ততক্ষণ পর্যন্ত আপনাকে কি রাখতে হবে, বন্ধ রাখতে হবে। লক্ষণগুলো যখন আস্তে আস্তে আস্তে, আরেকটা কথা মনে রাখবেন, আমি এত বাহাদুরি করে কথা বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার এখানে ভুল ধরার মানুষ আছে, এই জন্য কথা বুঝেন নাই। আমি কেন বলতেছি এগুলো, আমার ভুল হলে যেন উনি ডেকে দেন, আপনারা যেন ভুল নিয়ে এখান থেকে না যান। আরেকটা কথা কি যেন, এই সালফার বিশেষ করে হেনিম্যান 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ এমনি আবিষ্কার করেন নাই। ইনি এটাই আবিষ্কার করতে গিয়ে, ওষুধের শক্তিকরণ করতে গিয়ে এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ যে ব্যক্তি তৈরি করতে পারেন, তিনি বুঝবেন হেনিম্যান কোথায় গিয়ে পৌঁছেছেন। ওই জায়গায় শক্তিকরণের ওই পর্যায়ে যাওয়ার পরে তিনি বলেছিলেন, আমি সৃষ্টিকর্তার খুব নিকটে কাছাকাছি অবস্থান করেছি। এটা শততমিক আবিষ্কারের সময় বলেন নাই, 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ আবিষ্কারের পর তিনি এই কথাটা বলেছিলেন। এই যে 50 সহস্রতমিক ওষুধ কেন তিনি ব্যবহার করলেন, বিশেষ করে চর্মরোগ যে ছাপা পড়বে সেখানে সালফারের প্রয়োগ করতে হবে, সরিনামের প্রয়োগ করতে হবে। এই জাতীয় মেডিসিন গুলো কোন পদ্ধতিতে করলে রোগের সাথে বরাবর অ্যাডজাস্টেবল হবে, জীবনের সাথে অ্যাডজাস্টেবল হবে, সেই জিনিসটা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন বলে 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ আবিষ্কার করেছিলেন। রোগীর জীবনের শক্তি কোন পর্যায়ে, রোগীর ওষুধের শক্তি কোন পর্যায়ে গেলে পরে দুইটা সদৃশ হলে রোগী আরোগ্য হবে। তাইলে আপনি একটা 4 আউন্স শিশির মধ্যে 4 আউন্স শিশির মধ্যে 4 আউন্স শিশির 4 ভাগের 3 ভাগ পানির মধ্যে রেক্টিভেট স্প্রিট দেওয়ার পরে আপনি একটা মাত্র 10 নম্বর ফিল দিলেন। ফিল দেওয়ার পরে আপনি এটাকে 10 বার জাকি দিতে বলতেছেন হেনিম্যান, ওখান থেকে এক দাগ ওষুধ তার সমপরিমাণ, তার মানে কি ওই 3 ভাগের সমপরিমাণ ওষুধ পানির মধ্যে দিয়ে আপনি গুলে নেন। গুলে নেওয়ার পরে ওখান থেকে 2 চামচ খান। এরপরও যদি পারেন ওই যে 2 চামচ রুগী খাইতে দিয়েছেন, সেই 2 চামচ ওষুধ আবার তার সমপরিমাণ পানির মধ্যে দিয়ে, অর্থাৎ ওই 4 ভাগের 3 অংশের পরে সমপরিমাণ পানিতে দিয়ে আবার গুলে নেন। এরপরও যদি পারেন, আমি দেখেছি একটা রাইডার লিখেছেন 60 বার কাপিং করেছেন, 60 বার। আমরা 60 বার করবো না, আমাদের 60 বার করার সেই ধৈর্য নাই, সেই রুগীও পাবো না আমরা। এগুলো যারা গবেষণা করেন তাদের কাজ তারাই করতে পারে। সেজন্য আমাদের এই প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমরা ওইগুলোই এইভাবেই করবো। আরেকটা এখানে আর্টিকেলে আসছে কিনা জানি না, আমি তো লাস্টে আসছে আর্টিকেলে আরেকটা আসছে কিনা, গর্ভাবস্থায় আসছে। আচ্ছা, গর্ভাবস্থায় আমরা সালফার প্রয়োগ করব, কিন্তু লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে মেডিসিন হওয়ার কথা সেটা চলবে। লক্ষণ এটা জানেন, বিশেষ করে মহিলারা, লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে মেডিসিন আসার কথা সেই মেডিসিনই আমরা প্রয়োগ করব। অনেক মহিলা আসবে, অনেক 2-3 জন মহিলা নিয়ে, অভিভাবক নিয়ে আসবে, আমার বউয়ের জন্য, আমার ছেলের বউর জন্য, আমার মেয়ের জন্য, প্রসবের জন্য ওষুধ দেন। এইসব কথাবার্তা তারা বলবে, আমরাও শুনবো, তাদেরকে সাধুবাদও দেব, ধন্যবাদও দেব। কিন্তু আমি রুগী লিখে নেব, একটা জ্বরের রুগী আসলে যে ধরনের করি, একটা পেট ব্যথার ওষুধের জন্য আসলে যে ব্যথা করি, স্বাভাবিক আমরা যে চিকিৎসা করি সেই চিকিৎসাই আমরা করব। নর্মাল চিকিৎসা গর্ভবতী মহিলার জন্য নর্মাল চিকিৎসা করে আপনি ধারাবাহিক চিকিৎসার ফাঁকে ফাঁকে আপনি কি দিতে পারেন, সালফার দিতে পারেন। যদি তার মায়াজমের যদি এটাকে কি বলা হয়, সাবসেপ্টিবিলিটি, রূপ প্রবণতা, অর্থাৎ মায়োসমেটিক রূপ প্রবণতা যদি দেখা যায় যে সেই সিবিলিটিক হয়ে থাকে, তাকে সিবিলিনাম দেন। যদি সাইকোসিস হয়ে থাকে তাকে মেডোনিনাম দেন ফাঁকে ফাঁকে। বিশেষ করে হেনিম্যান সালফারের কথা বলেছেন, কারণ সালফার হচ্ছে সূরা হচ্ছে কি সমস্ত রোগের রাজা। এই জন্য নব যে শিশু আসতেছে, এই শিশুটা যেন মায়াজম মুক্ত হয়ে, সূরা মুক্ত হয়ে দুনিয়াতে আসে, সেই জন্য হেনিম্যান
এই গর্ভবতী মহিলাকে এই ওষুধটা প্রয়োগের জন্য বলেছেন। আরেকটা কথা হচ্ছে, গর্ভাবস্থায় মহিলাদের শরীর খুব বেশি সেনসিটিভ অবস্থায় থাকে, এই ক্ষেত্রে সালফার প্রয়োগ করলে রোগীর যাবতীয় সমস্যাগুলো সমাধান হয় এবং পরবর্তী শিশু যে আসবে সেই শিশু রোগমুক্ত হয়ে আসবে। আমাদের অনেক আলোচনা হয়েছে লাল ঠোঁট লাল, এগুলো তো বলা হয়েছে লক্ষণের মধ্যে আমরা একটু মেহরবানি করে বিশেষ করে গরম অসহ্য কিন্তু গোসলে অনীহা, দিনে পা ঠান্ডা থাকে রাতে পা গরম, এইগুলো লিখে রাখেন যারা লিখতে পারেন। দিনে পা ঠান্ডা রাতে গরম, যার কারণে পা বিছানার কাঁথার বাইরে রাখে রাতে পা জ্বলানো দেওয়ার জন্য। আরেকটা লক্ষণ হচ্ছে এই যে শুট পরে আসছে আপনার চেম্বারে আসলো, তাকে আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতেছেন না, আপনি যে ক্রাইটেরিয়াগুলো বর্ণনা করলেন। সালভারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে দাঁড়িয়ে থাকতে পারে না। চেম্বারে আসলো যে কোনো কারণে সে আসতে, তাকে যদি সে যদি বসে তপাস করে বসে যায়, আস্তে করে সুন্দর করে ভদ্রতার সহিত বসে না। সে যখন বসার জায়গা নাই, কারণ সে দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়ানো থাকে অনেক কষ্ট, যার কারণে সে তপাস করে বসে যায়, যেন মনে হচ্ছে যে চেয়ারটা ভেঙে যাবে, এই ধরনের করে বসে যায়। এটা একটা আনকমন টুপিলিয়ার লক্ষণ। দাঁড়ানো থাকাটা তার অসহ্য, 11টা ক্ষুধা খাবারের জন্য তার অনেক কষ্ট হয়, অস্থির রূপ বারবার ঘুরে ফিরে আসে। এই যেটা আমার রবিউল ভাই বলেছেন যে স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায়, হাসতে হাসতে ঘুম ভেঙে যায়, আবার ভাঙার পর হাসে, এটাকে সজীব স্বপ্ন বলা হয়েছে বইয়ে। তো যাও, আপনারা অনেক আলোচনা করেছেন, আর বিশেষ করে আমার এই বইয়ে একটা কথা বলেছেন যে নেপথাম সাল এবং সালভারের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। নেপথাম সালভের রোগী ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ হাঁটার পরে হ্যাঁ সে কি করতে যায়, তার পায়খানার ব্যাগ হয়, এবং পায়খানা করতে যাওয়ার আগে মল ত্যাগের পূর্বে কি দেয়, বায়ু নিঃসরণ হয়, এটা কিছুক্ষণ হাঁটলে। আর সালভারের রোগীকে মলে কি করে গেলে, ঘুম থেকে তুলে গেলে, মল ত্যাগের ব্যাগের কারণে সালভারকে ঘুম থেকে উঠে যেতে হয়। এই পার্থক্যগুলো যদি আমরা একটু পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা জটিল কঠিন রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করে আমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো, এবং আত্মপীড়িত রুগ্ন মানুষের সেবায় নিজেকে সংশ্লিষ্ট করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে পাকে আমরা এখন নেককার বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো বলে ইনশাআল্লাহ মনে করতেছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামী শুক্রবার আমাদের আইসিটি বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি নাথের সংকলনে এই অনুষ্ঠিত হবে। এটা আইসিটি দিয়ে দেখাবে, মাল্টিমিডিয়া ক্লাস হবে। আপনারা সব আন্তঃ আসবেন। এটিকে হরমোন জটিলতায় হোমিওপ্যাথিক প্রতিবিধান, খুব কঠিন বিষয়। কিছুদিন আগেও আমার একজন এই থাইরয়েড ক্যান্সারের রোগী আমার মারা গেল। এই জাতীয় হরমোন জটিলতায়ও অনেক রোগী মারা যাচ্ছে, অনেক জটিল সমস্যাগুলো হচ্ছে। উনি সংকলন করে আনবেন, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখবো, আমাদের আলোচকবৃন্দ অনেক আলোচনা করবেন, আমরা এই বিষয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।